নূরকে নিয়ে যাওয়ার পর আশমিন হালকা হাসল। অমি নূরকে নিয়ে গেছে। সানভি নিস্তেজ নূরকে কোলে নিতে গেলেই আশমিনের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেল। চাকরি জীবনে এই প্রথম আশমিন এভাবে হুঙ্কার দিয়ে ধমক দিল ওকে। ভয় দ্বিধা সব নিয়ে যখন সানভি আশমিনের দিকে তাকিয়েছিল তখন আশমিন গম্ভীর গলায় অমিকে বলল নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অমি এটারই অপেক্ষায় ছিল। নূরের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। আশমিনের ভয়ে এতক্ষণ স্থির হলেও এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সে। সানভি মুখ ভোঁতা করে আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? করুণ গলায় বলল সানভি। আশমিন হালকা হাসল। উঠে বসার চেষ্টা করতেই সানভি এসে সাহায্য করল আশমিনকে। বেডে হেলানা দিয়ে বসে সানভির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেভ নয় সান। আমার অনুপস্থিতিতে নূরের উপর আক্রমণ হতে পারে। আমি এখনও জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে, দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে নূর বাইরে থাকুক। এমনিতে তো তোমার ম্যাম আর থাকবে না, তাই এই ব্যবস্থা। তোমার ম্যাম জেনে বুঝে আমার হার্টের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে। আমিও তেমনি ওর হাতের শুধু চামড়াটাই কেটেছি। ব্লাড লসের জন্য কিছুদিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখবো। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সানভি হাঁ করে তাকিয়ে রইল কিছুকাল, তারপর ঘোরের মধ্যেই বেরিয়ে গেল। আশমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। বুকে হালকা ব্যথা করছে। যেখানে তোকে এত যত্নে রাখি সেখানেই আঘাত করলি বউ। এই যন্ত্রণা আমি ভুলবো কি করে? আর ভুল করিস না জান। তোকে ক্ষমা করতে করতে আমি আবার ক্লান্ত না হয়ে যাই। আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র, সহ্য করতে পারবি না। আপন মনে বিড়বিড় করে বুকের ক্ষতস্থানে হাত বুলালো আশমিন। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে তাকে। কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। নূর এখনও ঘুমাচ্ছে। আশমিন এক ধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, 2টা বেড নেওয়া মোটেই ঠিক হয়নি। তার বেডটাই যথেষ্ট বড়। এখানেই রাখা যেত নূরকে। দূরে রেখে হয়েছে এক জ্বালা। বউকে চুমু খাওয়া যাচ্ছে না। কাছে থাকলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারত না। আশমিন আনমনে ভাবল, সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? নিজের ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে ভাবল, এখানে সুযোগ নেওয়ার কি আছে? আজব, বউকে চুমু খেতে ইচ্ছে করলে খেয়ে ফেলবে। জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে, বাধা দিলে অজ্ঞান করে খাবে। সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে সে তো আর শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো আর জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। কামিনী চৌধুরী তো এসেই নূরের দিকে তেড়ে গিয়েছে। নূর এতক্ষণ কটমট করে তাকিয়েছিল আশমিনের দিকে। আশমিনও এক ভ্রু উঁচু করে তাকিয়েছিল নূরের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সেই সময় কামিনী চৌধুরীর এভাবে তেড়ে আসা নূরের রাগের আগুনে ঘি ঢালল। পাশে ফলের ছুরিটা হাতে নিতেই থেমে গেল কামিনী চৌধুরী। নূর চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে থেকেই একটা আপেলে ছুরি চালিয়ে দিল। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে রইল বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময়ে এসে তার বাবা পাগড়া দিল। এখন কেমন আছো? আমজাদ চৌধুরীর কোমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আশমিন। তবে তার ফেস আগের মতোই শান্ত। বাবাকে নিজের পাশে বসিয়ে গম্ভীর গলায় বলল, ভালো থাকতে দিলে আর কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করলো না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়া দেইনি। দিলে আমাকে এত তাড়াতাড়ি দুনিয়ায় আনতে পারতে না নিশ্চয়ই। তোমার যন্ত্রণায় আমি আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তারা পড়াশোনায় কত পিছিয়ে যাচ্ছে জানো? একটা দায়িত্ব জ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণের কষ্ট পাওয়া বৃথা মনে হলো আমজাদ চৌধুরীর। বাকরুদ্ধ হয়ে 3টা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেই দিকে তার খেয়ালই নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে আছে। আমজাদ চৌধুরী এবার কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো। ঝরে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে করতে বলল, এ আমার ছেলে নয় কামিনী। সত্যি করে বলো, এটা কার ছেলে? হসপিটাল থেকে বদলে দেয়নি তো? কামিনী চৌধুরী অসহায় হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোটকাটা ছেলের সামনে সে নিজেই ভয়ে ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেয় আল্লাহ মালুম। নূর গায়ে এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরছে। তার এখন ঘুমের প্রয়োজন। যতদিন এখানে থাকবে সে সারা দিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব ছিমার্কা কথা শোনার চেয়ে মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলেও কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেল। আমজাদ চৌধুরী দুজনের বেডের মাঝখানের ফাঁকা জায়গায় বসে আছে। আশমিন কয়েকবার বিরক্ত চোখে তাকালেও সেইভাবেই বসে আছে। আশমিনও আর কথা বাড়ায়নি। কেবিনে সানভির সাথে এক মহিলার প্রবেশ ঘটতেই ভ্রু কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। তার জানা মতে আশমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে
তাদের পরিচিত বলে তো কেউ মনে হচ্ছে না। মহিলাটি গিয়ে আশমিনের মাথায় হাত বুলিয়ে দিতেই আশমিন চোখ খুলল। মিষ্টি হেসে কুশল বিনিময় করে বসতে বলল। সানভি এক পাশে দাঁড়িয়ে আছে। অমি অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। আশমিন তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু, ইনি মায়া আন্টি। ওনার সাথেই আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বলল, একদম বাড়াবাড়ি করবে না আশমিন। পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে বাচ্ছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছ? আমাকে রাগিয়ে দিও না আশমিন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। আশমিন তার বাবার চোখের দিকে তাকালো। আশমিনের চোখে আজ শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আশমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর শান্ত গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস চৌধুরীর স্বামী হারানোর কোনো ভয় নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। আমার মুখ খুলিও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটাই প্রফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতেই নূরের জন্য ননদ আনা চাই। আর এটাই আপাতত তোমার শাস্তি। নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই 2 দিন আগে তার বুক সে ফুটো করে দিয়েছে। আশমিন আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোকেরা ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বউয়ের বদলতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি, সারতে কয়েকদিন লাগবে। ল্যাপটপ টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুলে চোখের পাতায় মাসাজ করল আশমিন। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে। আশমিন নূরের অগোচরে হালকা হাসল। গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গায়ে এলিয়ে দিয়ে বলল, আই লুকিং সো হট, তাই না? নূর বিরক্তিকর শব্দ করল। মাঝে মাঝে মন চাই একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আজ তো খবিস একটা। আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে কেউ এমন আচরণ করে? ছি, এই বয়সে এসে বিয়ে কেন করবে? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতীন আনতে চাইছেন আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্তিকর গলা শুনে ভ্রু কুঁচকে ফেলল আশমিন। চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বাবার স্ট্রংনেসের ওপর আঙুল তুলছ? তোমার এত সাহস? আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে। হি ইজ এ স্ট্রং ম্যান। নূর 2 হাত কানে চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন। সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাপ হয়ে যেতেন। লজ্জা করে না এসব বলতে? আশমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসল। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত ধকল নিতে পারতে কিনা বুঝতে পারছি না। আফটার অল আই এম অলসো এ স্ট্রং ম্যান, বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি। কাম। নূর হতভম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েক কোটিবার পণ করলো এই লোকের সাথে আর কথাই বলবে না। ছি, কয়েক বছর আগেও কত ভালো ছিল, এমন অসভ্য হলো কি করে? আশমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইপটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আশমিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আশমিনের বেডের সামনে সোফায় বসল। লারা ন্যাকা স্বরে বলল, কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপির সাথে কানাডা গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আশমিন কিছু বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুলল, কর্কশ গলায় বলল, এসব আমি কি শুনছি আশমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছ? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিক বলেছে আন্টি, একে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকেই মারতে চাইছে। আমি থানায় কল করছি। তুমি কিছু চিন্তা করো না বেবি, আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আশমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে। আশমিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? না মানে তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছ, আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আশমিনের পাশে বসে গদগদ গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কতদিনের শখ জানো, তুমি তো কখনোই ডাকলে না। আশমিন বাঁকা হাসল, জোরালো গলায় বলল, বাহাদুর। লারা এক লাফে উঠে পড়ল।
ভীতু চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ওই দিনের সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আশ্বিনের ডাকে কয়েক সেকেন্ডের মধ্যে বাহাদুর এসে উপস্থিত হলো। আশ্বিন মোবাইলে চোখ রেখেই দৃঢ় গলায় বলল, লারা বাবুকে নিয়ে যাও, আজকে সারাদিন তাকে সেরেলাক্স খাওয়াবা। আমার বাবু বলে কথা, কাজের যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ার্ত চোখে তাকালো। বাহাদুর ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি আপনি কিছু বলুন, আপনার কথায় আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আশ্বিনকে ধমক দিয়ে বলল, এসব কি আচরণ আশ্বিন, তুমি ওর সাথে এমন করতে পারো না। আশ্বিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকল, বাহাদুর। ব্যাস, সাথে সাথেই বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করল। নূর বিরক্তকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। 2 দিনে এই সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরীর রাগে গজগজ করতে লাগলো। এই ছেলের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তার ছেলের হাসি হাসল সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববে না। বিয়ে তো অনেক পরের কথা। আশ্বিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। এই খেলায় সে মহারথী। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটাই হাস্যকর। তার হাতে এখনো মুখ্য চাল আছে। সেই এক চালেই সব কুপকাত হয়ে যাবে। আশ্বিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল। চোখ বন্ধ করেই মলিন হাসল সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠল? সে এসব কিছু না করলে তাদের জীবন আজ কতটাই সুখের হতো। টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলে সেও কি সহ্য করতে পারবে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাতরে কাতরে মরবে। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? আশ্বিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। একটু পরেই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভেতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। আশ্বিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী। সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরী যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আশ্বিনের হাতে আর কোনো উপায় নেই। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ হতে হবে। উত্তেজিত হলেই তো কামিনী চৌধুরী তার পাতা ফাঁদে পা দেবে। আশ্বিনের ভাবনার মাঝেই কেবিনে প্রবেশ করল আমজাদ চৌধুরী। তার পাশেই বধূ বেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আগলে নিল আশ্বিন। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। আমজাদ চৌধুরী ফোলা ফোলা রক্তিম চোখে তাকালো আশ্বিনের দিকে। নূরও হতভম্ব হয়ে বসে পড়েছে। মাথা ঘুরছে তার। আশ্বিন সত্যি সত্যি এমন কিছু করবে সে ভাবতেও পারেনি। আমজাদ চৌধুরী এসে আশ্বিনের কাছ থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না, এখনো অনেক পথ বাকি। দিনের সূর্য ঢলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কামিনী চৌধুরী প্রায় 8 ঘন্টা অজ্ঞান হয়েছিল। ততক্ষণ আমজাদ চৌধুরী তার পাশে তার হাত আঁকড়ে ধরে বসেছিল। কামিনী চৌধুরীর জ্ঞান ফিরতে দেখেই তাকে কেবিন থেকে বের করে দেয় আশ্বিন। কামিনী চৌধুরী চোখ খুলে নিজের পাশে শুধু আশ্বিনকে দেখে চোখ বন্ধ করে ফেলল। তার বিশ্বাসই হচ্ছে না। আমজাদ তার ভালোবাসা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আশ্বিন এক ধ্যানে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। মায়ের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আমার সামনে থেকে চলে যাও আশ্বিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরীর ভাঙা গলা শুনে বুক কেঁপে উঠল আশ্বিনের। তার আম্মুর এমন গলা এর আগে আর কখনোই শোনেনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আশ্বিন। আশ্বিন বেরিয়ে যেতেই চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশটা ভারী হয়ে উঠল। দরজার বাইরে আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। আশ্বিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবারও বাড়ছে। তার পাশের কেবিনেই কামিনী চৌধুরীকে শিফট করা হয়েছে। আশ্বিন ধীর পায়ে নিজের কেবিনে প্রবেশ করতেই নূরের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসল। নিজের বেডে গা এড়িয়ে দিতেই মায়া নামক মহিলাটি এসে আশ্বিনের পাশে বসল। আশ্বিন একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে? না। আশ্বিনের স্বাভাবিক গলা। মায়া মুচকি হাসল। আশ্বিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। আশ্বিন শুধু হুঁ বলেই উত্তর দিল। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়া নামক মহিলাটির দিকে। নামের মতোই মহিলার মুখটা অসম্ভব মায়ায় ভরা, কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক না কেন, নূর কখনো চায়নি তার সাথে এমন কিছু হোক।
সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথেও এমন কিছু হোক, অথচ আশমিন নিজের ছেলে হয়েও তাকে সেই কষ্টটা দিল। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ এখনও শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। আশমিন চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। চিৎকার করে ডাকল, অমি। হন্তদন্ত পায়ে দৌড়ে এলো অমি। আশমিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আশমিনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এক্ষুনি বাসায় যাব, সব ব্যবস্থা করো। এক্ষুনি মানে এক্ষুনি। আশমিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আশমিনের দিকে তাকালো, ঘৃণা নিয়ে বলল, জানি না কেন আপনি এমনটা করলেন, কারণ যাই হোক না কেন আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারোর ঘরে না হয়, সেই দোয়াই করি। আসছি। নূর বেরিয়ে যেতেই চোখ খুলল আশমিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আশমিন সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করল। আমজাদ চৌধুরী একইভাবে বসে আছে। কামিনী চৌধুরী এতক্ষণ কাঁদলেও এখন একেবারে শান্ত হয়ে গেছে। ঝড় আসার আগের পরিবেশ যেমন শান্ত হয়ে যায়, কামিনী চৌধুরীও সেইভাবেই শান্ত হয়ে গেছে। বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে। তার পেছনে মায়া নামক মহিলা দাঁড়িয়ে। কামিনী চৌধুরী ধীর পায়ে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। আমজাদ চৌধুরী তার দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছি তোমাকে। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এভাবে ভাঙলে আমজাদ? তুমি আজ সেই কামিনী চৌধুরীকে মেরে ফেলেছ যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসত। আজ থেকে এই কামিনী চৌধুরীর না কোনো স্বামী আছে আর না কোনো ছেলে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সবসময় আমার কাছে প্রিয়, তাই তোমার খারাপ চাইতে পারলাম না। ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টো ঘুরে যেতেই আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আগলে ধরল। ব্যগ্র গলায় বলল, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ কামিনী, বাসায় চলো, বিশ্রাম নিতে হবে তোমার। কামিনী চৌধুরী হাসল, বিদ্রূপের গলায় বলল, দেখো কাণ্ড, অসুখ নিজেই দিয়ে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছ তো আমজাদ। যাই হোক, পথ ছাড়ো, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কাঁপা কাঁপা গলায় বলল, ডিভোর্স? কামিনী চৌধুরী বলল, তো তুমি কি ভেবেছিলে সতীন নিয়ে সংসার করব? আমি শিকদার বংশের মেয়ে কামিনী শিকদার। ভাগাভাগি আমার ধাতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমার ছিলাম। আজ যখন ভাগ হয়েছ, তখন পুরো তুমিটাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ার দিকে তাকিয়ে গট গট পায়ে বেরিয়ে গেল। আশমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার মতো সময় তারও হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পূরণ করে এসেছে। আশমিন কেবিন থেকে বেরিয়ে আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। এখানেই থাকতে চাও? আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা কেশে চোখ সরিয়ে নিল। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়া আন্টি মুচকি হেসে চলে গেল। আশমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ তোমার দ্বিতীয় বাসররাত উপলক্ষে আমার থেকে একটা ছোট্ট উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হচ্ছে না তোমাকে দিয়ে কিছু হবে। তখন এটা কাজে লাগাবে। রুমে যাও। রুমে যাওয়ার আগে খেয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গায়ে চটাস করে একটা চড় মারতেও ভুললেন না। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে বনবাসে চলে যাবে বলে প্রতিজ্ঞা করে ফেলল। আশমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে ফোনে বিজি হয়ে গেল আশমিন। আমজাদ চৌধুরী হনহন করে এসে গাড়িতে বসল। রাগে ফুসফুস করে আশমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো। আশমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করেই দিলাম, আর কি চাই? আমজাদ চৌধুরী উত্তর দিতে ভুলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথা সিটে এলিয়ে দিলেন। সানভি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় চোখে একবার তাকালো। আহারে বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরেই আশমিন বাসায় এসে উপস্থিত হলো। আমজাদ চৌধুরীর সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে। আশমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানভিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও সান। বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগেরবার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্ট হতো। এবার তাই সব পারফেক্টলি হবে।
আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগের বার থাকলে পারফেক্ট হতো মানে? কামিনী চৌধুরী নিজের রুমে বসে সব শুনে মুচকি হাসল। বিড়বিড় করে বলল, তুমি আমার পেট থেকে হয়েছ, আমি তোমার পেট থেকে হইনি। লেটস দ্য গেম বিগেন বেটা। আশমিন সরাসরি নূরের রুমে ঢুকল। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্রই। আশমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো সে। বাড়িতে এসেও শান্তি নেই, ঠিকই সেই হাজির হয়ে গেছে। এখানে কি চাই? বউ চাই, কাছে এসো। বের হন আমার রুম থেকে। নূরের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আশমিন নূরকে জড়িয়ে ধরল। নূরকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলছে, আর আমার এখনো একটাও হলো না। এটা মেনে নেওয়া যায় বলো তো? তাই আজ বাসর করতে এসেছি। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দেব, না হলে নাক কাটা যাবে তো। এত হ্যান্ডসাম লুক বৃথা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিনকে আর কিছুই বলতে ইচ্ছে করছে না, তার এখন ঘুম দরকার। নূর হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিল আশমিনের কাছ থেকে। এক গ্লাস পানি আশমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানি খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আশমিন ভ্রু কুচকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলেও মুখে কিছুই বলল না, চুপচাপ খেয়ে নিল পানি। পানি খাওয়ার সাথে সাথেই নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন আশমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আশমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়েই বিজয়ের হাসি হাসল আশমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আশমিন বাঁকা হেসে উঠে দাঁড়ালো। নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না, আমরা বরং পরে একসময় ট্রাই করব। ও, তোমার পানির গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল।